আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। যারা ইতিমধ্যে হায়ার ম্যাথ পরীক্ষা দিয়ে আসছো এবং আজকের পরীক্ষাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট। যারা আমার 32টি সৃজনশীল প্রশ্ন এবং 312টি এমসিকিউ খুব ভালো মতো প্র্যাকটিস করে দিয়েছো তাদের কিন্তু রাখতে পেরেছে আমার কাছে মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবং শেষ একটা ভিডিও করবো সবার জন্য, মানে আমার সাজেশনগুলো কেমন ছিল। আসলে তোমরা ভালোই কমন পেয়েছো এবং আমি মনে করি তোমরা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে এসএমএস করো বা আমাকে কমেন্টস করে আমি খুশি হবো। আলহামদুলিল্লাহ লিখে যদি কমেন্টস করো তোমরা সবাই, এবং ভিডিওটা অবশ্যই যেটা শেষ ভিডিও একটা লাইক দিতে ভুলবে না, সবার সাথে শেয়ার করে দাও। আশা করি শেষ ভালো যার সব ভালো তার এটা সবার জন্য প্রযোজ্য হবে আলহামদুলিল্লাহ। প্রথম অধ্যায়, আলাউদ্দিন আল আজাদ এর রচিত স্মৃতির মিনার এটা ছিল একটা কবিতা। আরেক ফাল্গুন উপন্যাসটি কে রচনা করেন? এটা হচ্ছে জহির রায়হান। ওরা ঢাকার শহর রক্তে ভাসাইনি এবং ওরা আমার মুখের ভাষা জায়গা নিতে চায়। এই গানটির গীতিকার এবং সুরকার কে ছিলেন? এটা ছিলেন আব্দুল লতিফ। ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? 1947 সালের 14 আগস্ট। কার নেতৃত্বে সমুদ্র মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে? অধ্যাপক আব্দুল কাসেম, আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন। কাঁদতে আসি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতাটির পটভূমি কী ছিল? ছাত্র অর্থাৎ প্রতিবাদ। কাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়? শফিউরের পিতাকে দিয়ে, মানে শফিউরের পিতা। এরপরে জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? জাতীয় ঐক্যকে বোঝানো হয় জাতীয়তাবাদ বলতে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1949 সালে। অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে হয়তো আগের বোর্ড প্রশ্নগুলো থেকে করলে কিছু এমসিকিউ উত্তরের হতে পারে, তবে অবশ্যই তোমরা মূল্যের রেফারেন্স আমাকে বললে আমি খুশি হব। 1965 সালের 6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল? মাত্র 17 দিন। ডক্টর মুনীর চৌধুরী ভাষা আন্দোলনের পটভূমিতে, এখানে কিন্তু বলা হয়েছে ভাষা আন্দোলনের পটভূমিতে, এই কথাটা মনে রাখতে হবে। জেলে বসে রচনা করেন কবর নাটক, সে ঐতিহাসিক নাটক বলা হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কত সালে? 1937 সালে, মনে রাখবে তোমরা। কে এর বিরোধিতা করেন? শেরে বাংলাকে ফজলুল হক। 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? ডক্টর জিয়াউদ্দিন আহমদ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বা ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে সমুদ্র মজলিস। কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা নয়? রক্তাক্ত প্রান্তর। এখানে স্মৃতির মিনার, কবর, আরেক ফাল্গুন ঠিক কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক ছিল। রক্তাক্ত প্রান্তর কিন্তু এটা ভাষা আন্দোলন ভিত্তিক ছিল। অন্য কাহিনী ছিল আমরা বলি পানিপথের তৃতীয় যুদ্ধ। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারের দাবি জানান? 1948 সালের। এরপরে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তি স্বাক্ষর করেন? এটা আছে 8 দফা। 1952 সালের 22 ফেব্রুয়ারিতে শোক র্যালিতে পুলিশের হামলায় কে শহীদ হন? শফিউর রহমান। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে? এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি। ওই যে শফিউরের পিতা এটা করে থাকেন। কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়? 1956 সালে। কোন সাল থেকে 21 ফেব্রুয়ারি শহীদ মিনার হিসাবে পালিত হয়েছে? 1953 সাল থেকে কিন্তু এটা হয়েছে। কত সালে ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 1999 সালে। 1999। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন বলছে ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালির জাতীয়তাবাদ এটা কিন্তু ছড়িয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কী ছিল? ভাষা আন্দোলনই কিন্তু ছিল এইটার মূল ভিত্তি। এরপরে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। 21 দফার প্রথম দফা ছিল কোনটি? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। 1958 সালের 7 অক্টোবর পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করেন বলছে ইস্কান্দার মির্জা। তাহলে ইস্কান্দার মির্জাই কিন্তু এটা করেন। আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন? 1958 সালে। নিচের কোন ব্যক্তি পাকিস্তানে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন? আইয়ুব খান। আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত করার ব্যবস্থাকে বলেন রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদের সদস্যদের। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার লক্ষ্য কী ছিল? সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা। পাকিস্তানের কত শতাংশ মানুষ বাঙালি ছিল? 56% ছিল বাঙালি। কোন সংগঠনটি আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে? এটা হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এরপরে 15 মার্চ
সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন কে? খাজা নাজিমুদ্দিন। ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল? 17 দিন ছিল। এটা রিপিট হয়ে গিয়েছে আমাদের এই কোশ্চেনটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি ঘোষণা করেন কেন? বাঙালিদের মুক্তির জন্য বলা হয়েছে। নিচের কোনটি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে? 6 দফা কর্মসূচি। পুরো বাংলার মুক্তির সনদ 6 দফার উদ্দেশ্য কী ছিল? তাই মুক্তির সনদ বলা হয় 6 দফা। এটা কিন্তু সিঙ্গেল আকারে এমসিকিউ আসতে পারে। জনগণের অধিকার রক্ষা। বাঙালি জাতির মুক্তির সনদকে আইয়ুব সরকার কী নামে আখ্যায়িত দেয়? বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি। বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি মানে 6 দফার সেই কর্মসূচিকে বলা হয়েছিল। কাজী নজরুল ইসলামের গানে পাকিস্তানিরা কিসের অভিযোগ তুলেছিল? হিন্দুয়ানির। তাহলে হিন্দুয়ানির অভিযোগ তুলেছিল। কিন্তু ঐতিহাসিক 6 দফা কেন্দ্রীয় সরকারের হাতে কোন দুটি বিষয় থাকার কথা বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন? প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। ঐতিহাসিক আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রুজু করা হয়েছিল? 35 জনের বিরুদ্ধে কিন্তু রুজু করা হয়েছিল। এরপরে শেখ মুজিবুর রহমান কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 1969 সালে 23 ফেব্রুয়ারি। ছাত্ররা 11 দফার দাবিতে কত সালে এখানে আন্দোলন করেছিলেন? 1968 সালে আন্দোলন করেছিলেন। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1970 সালে। 1970 সালে কত তারিখে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ মহিলা সংরক্ষিত আসনসমূহ সর্বমোট কয়টি আসন লাভ করে? 167টি। মহিলা আসন সহ সংরক্ষিত আসন সহ 167টি। পুরো পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা কত ছিল? 310। যুক্তফ্রন্টের 21 দফার অন্যতম দফাগুলো হলো বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ, বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে রাজবন্দীদের মুক্তিদান। তাহলে 3টা। যুক্তফ্রন্টের দলগুলো ছিল আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কৃষক শ্রমিক দল। এই 3 এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু আওয়ামী লীগ এবং কৃষক শ্রমিক দল। তখন তো বিএনপি মনে ছিলই না। এরপর দেখি আমরা যুক্তফ্রন্টের ঘোষিত বিষয় হচ্ছে পুরো বাংলার স্বায়ত্তশাসন, 21 ফেব্রুয়ারি সরকারি ছুটি, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ। 1, 2, 3। 1970 সালে নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার যথার্থ কারণ? বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন, পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে জনগণের রায়, বাংলায় স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন। 1970 সালে নির্বাচনে বাঙালিরা জয়লাভ করে। এটি ছিল তাদের রাজনৈতিক, খেয়াল করে দেখো, রাজনৈতিক বিজয়, পশ্চিমাদের প্রত্যাখ্যান। ছাত্র সমাজের 15 দফা কর্মসূচি ঘোষণা করার কারণ কী ছিল? এটা ছিল আইয়ুব খানের শাসনতন্ত্রের প্রস্তাব এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার। এই দুটোই কিন্তু ছিল ছাত্র সমাজের 21 দফা কর্মসূচি ঘোষণার কারণ ছিল। এই দুটো কারণেই কিন্তু তারা 15 দফা দাবি কর্মসূচি। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম। প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আমি 20টা করে এমসিকিউ দেই, তারপরেও 320টা কিন্তু এমসিকিউ হয়ে যায়। আমার এই এমসিকিউটা 360 ডিগ্রি। কতগুলো হবে? খুব বেশি কিন্তু হবে না। আমি আবারও বলছি 360 নাও হতে পারে, কম হওয়ার সম্ভাবনাই বেশি। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। এরপরে অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেছিলেন? রাও ফরমান আলী। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। এবার দেখো, ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে? 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে। কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971। 1971 সালে 11 এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকার 1971 সালে কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিলে। 2 বার রিপিট হলো এটা। স্বাধীন বাংলাদেশ সরকার উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল কতজন? 6 জন। এবং দেখো, ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে বৈধতা লাভ করেছিল? পঞ্চম। গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করব কেন? আত্মত্যাগের কারণে। তিনি আত্মত্যাগ করেছিলেন। কত সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ হয়? 1996 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, ক্যাটাগরি গভর্নমেন্ট আমরা বলে থাকি। বাংলাদেশের সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? রাশিয়া। তাহলে রাশিয়া কিন্তু বাংলাদেশে সহায়তা করেছিল। মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কীভাবে? ভারত বাংলাদেশের যৌথ বাহিনী গঠনের ফলে। 1972 সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল? 70%। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও, বঙ্গবন্ধু এই উক্তিটি কখন করেন? 26 মার্চের প্রথম প্রহরে।
মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসাবে কাজ করেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী কিন্তু বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে কোন দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? মুসলিম লীগ। বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কেন? সংবিধান রচনা করার জন্য কিন্তু গণপরিষদ আদেশ জারি করা হয়। এখানে বাংলাটা যদি স্পেলিংটা ভুল আছে একটু দেখে নিবা তোমরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন? এটা হচ্ছে 1972 সালের 11ই জানুয়ারি। এই সালগুলো মুখস্থ রাখতে হবে, এটাই হচ্ছে একটা ঝামেলা। এবং ঝামেলা এই জন্যই বলতেছি, সায়েন্সের শিক্ষার্থীদের কেন এই সাবজেক্টটা পড়তে হবে এটা আমার মাথায় আসে না। ক্লাস 6, 7, 8 পর্যন্ত সে বিজে যা পড়েছে এটা ইনাফ। তাকে নতুন এখন সে বিজ্ঞানের শিক্ষার্থী, তাকে কেন এটা পড়তে হবে? বাড়তি একটা চাপ আমার কাছে মনে হয়, এগুলো বাদ দেওয়া উচিত। যাই হোক, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় 1971 সালের কোন তারিখে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ডাক দেন? এটা হবে 2 মার্চ। 7 মার্চ 1971-এর ভাষণে কিসের ইঙ্গিত ছিল? স্বাধীনতা। এখানে স্বাধীনতা, স্বাধীনতা মানটাই ভুল হলো। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। 25শে মার্চের রাতের পৈশাচিক গণহত্যার নাম কি ছিল? অপারেশন সেই সার্চলাইট। তাহলে 25শে মার্চের রাতে পৈশাচিক যে গণহত্যার, ওই গণহত্যার নামই ছিল অপারেশন সার্চলাইট। কখন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়? বলছে 17 মার্চ। অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিলেন কে? টিক্কা খান। এরপর দেখতেছি 1971 সালের মার্চ মাসের প্রথম হরতালের পুরো পাকিস্তানের সরকারি কার্যক্রম কিরূপ অবস্থা বিরাজ করে? এটা হচ্ছে স্থবিরতা। অনেক বড় একটা লাইন, এটা হবে স্থবিরতা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা। মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন? অধ্যাপক মুজাফফর আহমেদ। মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন কে? ওই যে কমরেড মনি সিং। বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি? আওয়ামী লীগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে? সেটা হচ্ছে রাজনৈতিক সংগঠন। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসাবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল? সবচেয়ে বেশি ছিল কিন্তু ছাত্রের কথা বলা হয়েছে। এরপর দেখতেছি জনাব রাশেদ এবং তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? এটা বলা হয় এটা গেরিলা। তাহলে জনাব রাশেদ এবং তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? এটা হচ্ছে গেরিলা। তাহলে এটা হচ্ছে কি গেরিলা যুদ্ধের কথা আমাদের বলা হয়। তারপর আমরা দেখব পরেরটা। দেখো, শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটি দ্বারা? এটা হচ্ছে গান গেয়ে, কনসার্ট। এরপর দেখব আমরা কত হাজার পাক সেনা নিঃশর্তে যৌথ কমান্ডারের নিকট আত্মসমর্পণ করে? এটা হচ্ছে দেখতে পাচ্ছি কত, এটা 93। কত হাজার? 93, প্রায় 93,000। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী খাদ্য সংকট, দুর্নীতি ও ষড়যন্ত্রের, এখানে ষড়যন্ত্র রোধ বঙ্গবন্ধুর সরকার কোন কর্মসূচি গ্রহণ করেছিলেন? বাকশাল গঠন। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারো প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না। উক্তিটি কার? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন? 1972 সালের 23 মার্চ। বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে 1972 সালের 12 অক্টোবর। এটা হচ্ছে দ্বিতীয় পরিষদ অধিবেশন বসে। কখন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972। সংবিধান। পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে কত বছর সময় লাগে? এটা হচ্ছে 9 বছর। কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়? 1987 সালে কিন্তু নূর হোসেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা MCQ। 1991 সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5ম। 75 পরবর্তী কত বছর দেশ সেনা শাসনের অধীনে ছিল? 15 বছর সেনা শাসনের অধীনে ছিল। 7ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? 146টি আসন লাভ করে। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীসমূহ সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে? 5ম, 7ম এবং 13শ।
দেশের বলছে সার্বিক উন্নয়ন অর্জনের জন্য বর্তমান সরকার পরিকল্পিত উন্নয়নের যে উদ্যোগটি নিয়েছে তা হলো ভিশন 2011, তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 40 বছরের কত গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে? 3 গুণ। বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1996 সালে সপ্তম। 1971 সালে 10 এপ্রিল সংগঠিত হয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এরপর দেখতে পাচ্ছি আমরা মুজিবনগর সরকার গঠন 1971 সালে 10 এপ্রিল। মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা, এটা আমরা আগেও দেখে আসছি। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন করা, এটা ছিল আমাদের জন্য। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন। গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এটা তো হবে না, তোমরা বুঝতেই পারতেছো। তাহলে অ্যান্সার হবে 1 আর হচ্ছে 3। কয়েকবার পরে এটা আয়ত্তে রাখতে হবে। আর যারা এখন পর্যন্ত সৃজনশীল অংশটা দেখো নাই, তাদের কিন্তু আমি ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা হয়তো খেয়াল করনি, দেখো এখনই চলে যাও। জাস্ট ওই অধ্যায়গুলো এবং ওই সৃজনশীলগুলো, ওই ছোটো প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণ কী ছিল? অর্থনৈতিক মুক্তি, প্রাক প্রশাসনের প্রতি ঘৃণা, বাঙালি জাতীয়তাবোধ। তিনটাই কিন্তু হয় আপাত দৃষ্টিতে। এ দেশের অগণিত নারী মুক্তিসেনা মুক্তিযুদ্ধে কীভাবে অবদান রেখেছিল? অস্ত্র চালনা এবং গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ গ্রহণ করে, আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করে, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে। তিনটাই কিন্তু সঠিক। অফিস শেষে বাড়ি ফেরার পথে বলছে ফজল সাহেব এক মিছিলের সামনে পড়েন। বিভিন্ন জনের পোস্টার পড়ার সময় হঠাৎ তার মনে পড়ে সেই সুপরিচিত মানব পোস্টার, যাতে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাক যাক। উদ্দীপকে এরশাদ বিরোধী কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ঢাকা অবরোধ কর্মসূচির কথা কিন্তু বলা হয়েছে। উক্ত আন্দোলনের মাধ্যমে একনায়কতন্ত্র বিলুপ্ত হয়, জনগণের শাসনের পথ প্রশস্ত হয়, সেনা শাসনের অবসান ঘটে। এটাই ছিল আমাদের মূলত এই উদ্দীপক অনুযায়ী প্রশ্ন। এ দেশের স্বাধীনতা যুদ্ধের সময় এক্স একটি কমিটি তৈরির ঘোষণা দেন। তিনি উক্ত কমিটির সদস্য হন এবং কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার সাথে পরিচালনা করেন। তোমার পাঠ্য বইয়ের কোন রাজনৈতিক নেতাটি জনাব এক্স এর মতো? তাজউদ্দিন আহমদ। তাহলে তাজউদ্দিন আহমদের কথা এখানে মূলত উল্লেখ করা হয়েছে। এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো 4 নম্বর অধ্যায়, কোনটি সর্বনিম্ন পাহাড় চূড়া বা এখন বলছে চূড়ার উচ্চতায় সবচেয়ে কম? এটা হচ্ছে পিরামিড। পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? এটা আমাদের বাংলাদেশ। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? 34। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম? তাজিংডন, যেটা বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বশৃঙ্গের নাম কি? কিউকারাডাং, যেখানে আমি নিজে গিয়েছিলাম, ভালো লেগেছে, অনেক সুন্দর একটা জায়গা কিউকারাডাং। বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল হচ্ছে কুষ্টিয়া, খুলনা। বাংলাদেশের পূর্বে অবস্থিত কোনটি? মিজোরাম। বাংলাদেশের পূর্বে, এখানে বাংলাদেশের পূর্বে এটা হবে, দেখতে পাচ্ছি মিজোরাম। কোন পাহাড়টি স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত? এটা হবে, খেয়াল দেখো, চিকনাগোল। টাঙ্গাইলের শালবনের বনভূমি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? মধুপুর এবং ভাওয়ালের সোপান ভূমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের শালবনের বনভূমি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? মধুপুর এবং ভাওয়ালের হচ্ছে সোপান ভূমি। এই হতো। তাহলে আমরা পরের এমসিকিউ দেখবো হচ্ছে, লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে কত দূরে অবস্থিত? এটা হবে 8 কিলোমিটার পশ্চিমে। তাহলে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে। বর্তমানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব কত? এটা হচ্ছে 1015 জন, বেশি হবে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? নবম। জনসংখ্যার বৃদ্ধির চরম পর্যায় কোনটি? খাদ্য সংকট। বাংলাদেশের বর্ষাকালে গড় সর্বোচ্চ কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? 340 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কোন কারণে বর্ষাকালে দেরিতে আসছে এবং অধিক বৃষ্টিপাত হচ্ছে? জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল দেরিতে আসতেছে, যখন আসার কথা সেটা হচ্ছে না। আবার শীত আগেই চলে আসতেছে বা আগে চলে যাচ্ছে, এগুলো জলবায়ু পরিবর্তনের কারণেই হয়ে থাকে। বাংলাদেশের জলবায়ু কেমন? মোটামুটি উষ্ণ, আর্দ্র এবং হচ্ছে সমভাবাপন্ন। আগে তো আমরা নাতিশীতোষ্ণ প্লাস এটা বলতাম, কিন্তু আসলে এখন যেন কেমন হয়ে যাচ্ছে, মনে এখন শুধুমাত্র শীত পরে 2 মাস আর বাকি সবটা হচ্ছে গরম। নর্থ ওয়েস্টার্লাইজ এর অর্থটা কি? কালবৈশাখী ঝড়। তাহলে নর্থ ওয়েস্টার্লাইজ শব্দের অর্থ হচ্ছে, আমরা দেখছি, কালবৈশাখী ঝড়। এবার দেখি বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়? এটা হচ্ছে গ্রীষ্মকাল।
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে কেন? সূর্য বিপরীত গোলার্ধে অবস্থান করায় এই জন্য এই কাজটা হয়ে থাকে। জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে? 17.7 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে বাংলাদেশের সাধারণত কোন জেলায় তাপমাত্রা বেশি থাকে? নোয়াখালী জেলায় তাপমাত্রা কিন্তু বেশি থাকে। নোয়াখালী জেলায় তাপমাত্রা থাকে বেশি জানুয়ারি মাসে। নিচের কোন স্থানে বর্ষাকালে সর্বনিম্ন বৃষ্টিপাত সবচেয়ে কম হয়? পাবনা। বাংলাদেশের ঋতু ভিন্নতার কারণ কী ছিল? মৌসুমী জলবায়ুর কারণে মূলত ঋতু ভিন্ন হয়। গড় হিসাবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এটা হচ্ছে এপ্রিল। এই যে সামনে আসতেছে, সামনে আসে কি চলে আসে, দেখো একেবারে সামনাসামনি। তাহলে গড় হিসেবে বাংলাদেশের উষ্ণতম মাসই কিন্তু হবে এপ্রিল। কোন দেশের শীতকাল ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়? এটা কিন্তু ভারত। ডিসেম্বর থেকে একেবারে বলা হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মানুষের জীবন জীবিকার পরিবর্তন আনতে প্রধান নিয়ামক এটা হচ্ছে জলবায়ু। আশ্বিনা ঝড় কোন দেশে দেখা যায়? এটা হবে কিন্তু ভারতে। এরপর দেখবে আমরা হচ্ছে বাংলাদেশের বলছে ভূমির স্বাভাবিক গতিবিধি কী কারণে বদলে যায়? এটা হচ্ছে খাল বিল ভরাট করার কারণে কিন্তু মানে এটা বদলে যাবে। খুলনা, বরিশাল, পটুয়াখালী জেলা বাংলাদেশের ভূকম্পনে বলছে ভূমিকম্পনের কোন বলে অবস্থিত? লঘু। লঘু, একবার বিপজ্জনক না, লঘু। ভূমিকম্পের বিপজ্জনক বলে অবস্থিত কোন জেলা? ঢাকা। ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয় কোনটি? পানি, গ্যাস এবং বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা। ভূমিকম্প যখন হয়ে যাবে তারপরে। সিসমিক রিস্ক জোন কোন এলাকাটা? ভূমিকম্প প্রবণ এলাকাকে বলা হয় সিসমিক রিস্ক জোন। ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি কেন? অপরিকল্পিত নগরায়ন। একেবারে শেষ আমরা। ছাতক কোন ভূমিকম্পের বলে অবস্থিত? তৃতীয়। ভূমিকম্পের ডেঞ্জার ফল্ট লাইন বাংলাদেশের কোন জেলা অবস্থান করে? সিলেটে। একবারে এখানে ফল্ট লাইন খেয়াল করে দেখো, সবচেয়ে মারাত্মক অবস্থান হবে সিলেট। সুনামির মূল কারণ কি? ভূমিকম্প। এরপর আমরা দেখব হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত হয়েছিল কর্দম, শেল পাথর, বালি এবং কঙ্কর মিশ্রিত। দেখতে পাচ্ছি শেল পাথর মানে শিলা পাথর এবং বালি এবং কঙ্কর মিশ্রিত। টারশিয়ারি যুগের পাহাড়গুলো হলো, এটা কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আর্টস বিভাগের শিক্ষার্থীর জন্যও কিন্তু এটা ছিল। ভূগোলের মধ্যে আমরা পাই কিউকারাডাং, লালমাই, চিকনাগুল। অ্যান্সার দেখতে পাচ্ছি লালমাই আর হচ্ছে চিকনাগুল টারশিয়ারি যুগের পাহাড়। ভূমিকম্পের ফলে যেটি হয় সেটা হচ্ছে সুনামি, জলোচ্ছ্বাস এবং হচ্ছে প্লাবন। তাহলে সুনামি এবং হচ্ছে জলোচ্ছ্বাসটা হয় ভূমিকম্পের কারণে। মিলি তার বাবার সাথে শীতের ছুটিতে দক্ষিণ পূর্বাঞ্চলে এবং মিতা তার বাবার সাথে উত্তর পশ্চিমাঞ্চলে বেড়াতে যায়। মিলির দেখা অঞ্চলে কোন পাহাড়টি অবস্থিত? মানে মিলি যেখানে গিয়েছিল দক্ষিণ পূর্বাঞ্চলে, এটা হচ্ছে পিরামিড। আর উত্তর পশ্চিমাঞ্চলের কথা বলা হয়, মিতা বেড়াতে যাওয়ার অঞ্চলের বৈশিষ্ট্য হল উত্তর পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে কর্দম আর শেল, নুড়ি, বালি, কঙ্কর এবং হচ্ছে বালি। এখানে এগুলো কয়েকবার না পড়লে কিন্তু মনে থাকবে না প্রিয় শিক্ষার্থী। শেষ পরীক্ষাটা একটু সিরিয়াসলি দাও, শেষ ভালো দাও, সব ভালো তার। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, জনাব পি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যান। এই মাত্র যেটা আমি পড়ে আসলাম আমরা। সেখানকার আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা তাকে মুগ্ধ করে। এক পর্যায়ে তিনি জানতে পারেন এখানকার মতো এত উঁচু রাস্তা বাংলাদেশে আর কোথাও নেই। এটা টারশিয়ারি যুগের। এরপরে উক্ত এলাকার জনসংখ্যার ঘনত্ব কম, অবশ্যই কম, লোকজন কম বসবাস করে, জীবন ধারণ কষ্টকর, এটাও তাই। এরপর দেখব রাফিন ঢাকা থেকে একটি পার্বত্য এলাকায় বেড়াতে যায়। সেখানে সে লক্ষ্য করে লোক বসতি কম এবং বাড়িঘরগুলো দূরে দূরে অবস্থিত। অন্যদিকে ঢাকায় লোক বসতি খুবই বেশি এবং বাড়িঘরগুলো খুবই কাছাকাছি। রাস্তাঘাটে হাঁটা চলা কষ্টকর। রাফিনের বেড়াতে যাওয়ার স্থানটিতে লোক বসতি কম হওয়ার কারণটা কী ছিল? জীবিকার সংস্থাপন কষ্টসাধ্য, এই জন্য অনুন্নত যাতায়াত ব্যবস্থা এবং অসমতল বনভূমি, মানে ভূমিরূপ এক কথায়। রাফিনেরা যে স্থানে বসবাস করে সেই স্থানে লোক বসতি বেশি হওয়ার কোনটির উপরে বিরূপ প্রভাব পড়েছে? সব কিছুর উপরে বিরূপ প্রভাব, এক কথায় জলাভূমি ভরাট হচ্ছে। কোনো জলাভূমি এখন নাই বললেই হয়ে যায় একবারে। এরপর দেখি আমরা আরেকটা উদ্দীপক। রাতের খাবারের পর আবিদ তার পরিবারের সদস্যদের সাথে বসে টিভি দেখছিল। এমন সময় হঠাৎ তাদের বিল্ডিংয়ে বেশ জোরে কেঁপে উঠল। ভূমিকম্প চলে আসছে কিন্তু। যারা বাবা বললেন ভূমিকম্প হচ্ছে, আবিদ তার বাবার কাছ থেকে ভূমিকম্প কী তা ভালোভাবে জেনে নিল। তখন কি জানার সময়? তখন তো দৌড়াদৌড়ির সময়। ভূমিকম্প স্থায়ী হয় মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক মিনিট, মাত্র কয়েক ঘন্টা, মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট হলে তো খবর আছে, শেষ, সবই শেষ। মেঘনার শাখা নদী কোনটি? বাউলাই, গোমতী এবং হচ্ছে তিতাস। তাহলে মেঘনার শাখা নদী হচ্ছে বাউলাই, গোমতী এবং হচ্ছে তিতাস। জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? টারবাইন। কোনটি নবায়নযোগ্য শক্তি সম্পদ? জলবিদ্যুৎ। নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য কোনটি? এটা ছিল জনসচেতনতা। বাংলাদেশে মোট কতগুলো নদী আছে? 700টি। এরপরে
সুরমা ও কুশিয়ারা কোন জেলায় এসে মেঘনার নাম ধারণ করেছে? সিলেট। বাংলাদেশের স্রোতস বনভূমির মোট আয়তন কত? 4192 বর্গ কিলোমিটার। বাংলাদেশের তীব্র পানি সংকটের কারণটা কি? এটা ছিল চাষের কাজে প্রচুর সেচ পাম্পের ব্যবহার হয়, এটা সত্য। ব্রিজ কালভার্টগুলো নির্মাণ করার ফলে এরকম হয়ে গেছে আর কি। জলবিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক কেন? স্বল্প উৎপাদন খরচ বলে এবং তেল ও গ্যাসের বিকল্পের কারণেই মূলত জলবিদ্যুৎ এটা হয়ে থাকে। খুবই ভালো একটা প্রকল্প। তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষিকাজে, পানি নিষ্কাশনে, বন্যা প্রতিরোধের ক্ষেত্রে তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের নদীগুলোর প্রবাহ দুর্বল এবং নাব্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি? নদীতে শিল্পের বর্জ্য ফেলায় এবং নদী দখল করায়, এটার জন্যই মূলত হয়ে থাকে। পানি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো হলো পানির সদ্ব্যবহার নিশ্চিত করা, এরপর নদী ভাঙন রোধ করা, পরিমিত সার এবং কীটনাশক ব্যবহার করা। এটা সঠিক, তিনটাই তো হবে দেখতে পাচ্ছি। তারপর উত্তরটা চেক করি, হ্যাঁ উত্তর তিনটাই হবে কিন্তু। এরপরে নিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্র শিক্ষা ভ্রমণের অংশ হিসেবে গত বছর সে এবং তার বন্ধুরা বাংলাদেশের দক্ষিণে একটি ঐতিহাসিক জায়গা পরিদর্শনে গিয়েছিল। সে সেখানে কিছু বিরল প্রজাতির গাছ দেখেছিল। নিয়ন যেখানে গিয়েছিল সেই স্থানটির নাম কি? সুন্দরবন। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা এখানে বলা হয়েছে এবং তিনি ঐতিহাসিক স্থানে বেড়াতে গিয়েছিলেন, সেখানে সে যে গাছ জন্মায় কেওড়া, সুন্দরী, শাল। আমরা জানি কেওড়া, সুন্দরী, গরান এগুলো থাকবে। আমরা এলাম 6 নম্বর অধ্যায়ে। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের তৃতীয় অপরিহার্য উপাদান কোনটি? এটা হবে সরকার। তৃতীয় অপরিহার্য উপাদান কিন্তু সরকার। রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটি? এটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা হচ্ছে রাষ্ট্রের প্রাথমিক কাজ। এরপরে তথ্য কমিশন গঠনের ফলে যে কোনো সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে, এটাই তার কাজ। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে? উড্রো উইলসন। একবার উৎকৃষ্ট, সবচেয়ে ভালো বলতে পারি আমরা। রাষ্ট্রবিজ্ঞানের জনককে আমরা একজনই নাম বলবো, অ্যারিস্টটল। পরেরটাও সেই সংজ্ঞাটাই। স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। কে বলেছেন? অধ্যাপক গার্নার বলেছেন। দ্য মডার্ন স্টেট গ্রন্থটি কে লিখেছেন? আর.এ. ম্যাকাইভার। দ্য মডার্ন স্টেট। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন? 5টি। তাহলে বলছি কয়টা? 5টা। হল্যান্ড বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে তার সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ। এটাই মাত্র পড়ে আসলাম। উক্তিতে প্রকাশ পেয়েছে মানুষের কাছে রাষ্ট্রের প্রয়োজনীয়তা, মানুষ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক বা রাষ্ট্র সৃষ্টির রূপরেখা। আমরা দেখতে পাচ্ছি মানুষ এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক এবং রাষ্ট্র সৃষ্টির রূপরেখা। নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো, দেখি আমরা কর্তব্যগুলো কী আছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, এটা হবে। রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা, এটাও হবে। সততা এবং সুবিবেচনার সাথে ভোট দেওয়া, 1, 2, 3 তিনটাই হবে। এখানে আর অ্যান্সার দেখার প্রয়োজন নেই। হ্যাঁ এটাই। জাতিসংঘ বাংলাদেশে জাতিসংঘ দিবস কোনটি? এটা হচ্ছে 24 অক্টোবর। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বাংলাদেশে জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনের সভাপতিত্ব করেন? 41। সভাপতিত্ব করেন কিন্তু 41। নিচের কোন দেশটির একক মতামতে জাতিসংঘে কোনো পরামর্শ বা বাতিল করতে পারে? সেটা হবে যুক্তরাজ্যে। একক পরামর্শে ওরা কিন্তু বাতিল করতে পারে। বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সংক্রান্ত ইস্যুতে কোন সংস্থার ব্যাপক অবদান রয়েছে? ইউএনএইচসিআর। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়ে অন্তর্ভুক্ত হয়? 1974 সালে। জাতিসংঘের কোন পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা যায়? এটা হচ্ছে সাধারণ পরিষদ। লিগ অব নেশনস গঠিত হয়েছিল কত সালে? 1920 সালে লিগ অব নেশনস এটা গঠিত হয়েছিল। আন্তর্জাতিক সংস্থার কোন কাজটির মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠিত হয়? বলছে সিডিও সনদ। কোন সাল থেকে জাতিসংঘের কার্যাবলীতে বাংলা ভাষা ব্যবহৃত হয়ে আসছে? 1984 সাল থেকে। কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশ কততম সদস্য হিসাবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? 136তম। কোন দেশের ব্যস্ততম সড়কের নাম বাংলাদেশ সড়ক? আইভরি কোস্টের। ব্যস্ততম সড়কের নাম হচ্ছে আমরা বলি আইভরি কোস্ট। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন বাংলাদেশে কাজ করেছে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশেষ জনগোষ্ঠীকে নিয়ে, মুক্তিযুদ্ধের পর আটকে পড়া বিহারীদেরকে নিয়ে। তাহলে 1 আর 2 আমরা দেখতে পাচ্ছি। সিডিও এর বৈশিষ্ট্য হলো নারী এবং পুরুষের সমতা নীতি। এর 30টি ধারা আছে। 1980 সালে এটি কার্যকর হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2। আমরা
আর আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, মাহিন সম্প্রতি একটা আন্তর্জাতিক সংস্থা যোগদান করেছে, সেখানে তিনি বিভিন্ন দেশের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো পরিচালনা করেন। উদ্দীপকে উল্লেখিত সংস্থাটির নামটা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। উক্ত সংস্থাটির কাজ হলো টিকাদান কর্মসূচি পরিচালনা করা, পুষ্টিহীনতা দূর করা। এই হচ্ছে আমাদের এইটার কাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সকালে বলছে সালমা FM রেডিও শুনছিল। ওই দিন রেডিওতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান প্রচার করা হচ্ছিল। উদ্দীপকে উল্লেখের দিনটি কত তারিখ? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়েছিল? অর্থাৎ মেক্সিকোতে। আমরা আসলাম 11 নম্বর অধ্যায়ে, সম্পদকে কত শ্রেণীতে বিন্যস্ত করা যায়? 5 শ্রেণীতে। কোনটি সমষ্টিগত সম্পদ? নদী বনাঞ্চল। এটাই। নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ? এটা হবে বৈজ্ঞানিক আবিষ্কার, সাগর, মহাসাগর। জাতীয় সম্পদের উৎস কয়টি? 2টি। তাহলে জাতীয় সম্পদের উৎস হবে কয়টা? 2টা। অর্থনীতিতে ভাষার নিচের কোনটি সম্পদ? ফসলি জমিকে আমরা বলি সম্পদ। এরপরে দেখতে পাচ্ছি আমরা নাবিল তার বন্ধুদের মিলে মধুপুরে পিকনিকে যায়। সেখানে তার অনেক বৃক্ষ দেখতে পায় সে। উক্ত বৃক্ষ কোন ধরনের সম্পদ? এটা হবে জাতীয় সম্পদ। তাহলে উক্ত বৃক্ষটা আসলে জাতীয় সম্পদ। ওকে, তারপর আমরা দেখবো সে দেখো উদ্দীপকের খালি ঘরের জন্য কোনটি সাদৃশ্যপূর্ণ? কাঠ, চেয়ার। এটা হবে উৎপাদন। উপযোগ বলতে বোঝায় দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে আমরা উপযোগ বলি। অভাব, প্রচেষ্টা, উৎপাদন, এরপরে হবে বন্টন। অভাব, প্রচেষ্টা, উৎপাদন, বন্টন, এরপর হচ্ছে ভোগ। বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে? 4 প্রকার। উৎপাদনের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই কোন অর্থ ব্যবস্থায়? এটা হচ্ছে ধনতান্ত্রিক, কোনো বাধ্যবাধকতা নেই। কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্ত বাজার অর্থনীতি বলে? ধনতান্ত্রিক। ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য? ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হবে যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক দেয়া। কোন অর্থব্যবস্থার অর্জিত মুনাফার মালিক হচ্ছে রাষ্ট্র? সমাজতান্ত্রিক। ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থ ব্যবস্থায়? মিশ্র। রহিম একটি পোলট্রি ফার্মে কর্মরত, তার অর্জিত আয় অর্থনীতিতে কী হিসাবে বিবেচিত হবে? মজুরি হিসাবে, যেহেতু সে কর্মরত আছে পোলট্রি ফার্মে, তাহলে মজুরি হিসাবে কিন্তু হবে। এরপরে আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশ কোন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়? ধনতান্ত্রিক। উৎপাদনের অপরিহার্য উপাদানগুলো হচ্ছে মূলধন, শ্রম, সংগঠন, 3টাই কিন্তু হবে। উৎপাদনের ক্ষেত্রে যে সব পারিতোষিক মানে বেতন, পারিতোষিক মানে কিন্তু বেতন দেওয়া হয়, সেগুলো হলো খাজনা আর মজুরি, সুদ আর হচ্ছে মুনাফা। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের সুষ্ঠু বন্টন হয়, আয় বৈষম্য দেখা যায়, শ্রমিক শোষণ বিদ্যমান থাকে। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থায় 3টাই কিন্তু গ্রহণযোগ্য। এরপর দেখো মিসেস হানি তার স্বামীর সাথে বাজারে গিয়ে তার জন্য সোনার গহনা এবং কিছু আসবাবপত্র কিনে স্বামীর গাড়িতে করে বাড়ি ফিরছিল। পরে তিনি একটা সেতু ও একটা হাসপাতাল দেখতে পান। মিসেস হানির দেখা জিনিসগুলো বলছে কোন ধরনের সম্পদ? সমষ্টিগত। মিসেস হানিও খেয়াল দেখো, হানির ক্রয়কৃত জিনিসগুলোর বৈশিষ্ট্য হলো অযথা অপচয় করে না, বলছে প্রয়োজন অতিরিক্ত ব্যয় না করার জন্য সদা তৎপর। এইটা দেখতে পাচ্ছি আমরা। এরপর হচ্ছে আরেকটা উদ্দীপক, যারা এই উদ্দীপকগুলো সরাসরি পরীক্ষা আসবে না, তবে এই উদ্দীপকগুলো পারলে তুমি বাকি পরীক্ষা যে উদ্দীপকগুলো আসবে সেটা তুমি সেন্সটা ধরতে পারবে। যেন আফজাল একজন শিল্পপতি, তার মূল উদ্দেশ্যই হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বেড়ে যায় বলে তিনি একটি গার্মেন্টস স্থাপনার সিদ্ধান্ত নেন। যেন আফজালের একটি কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত? ধনতান্ত্রিক। উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে অবাধ প্রতিযোগিতা, শ্রমিক শোষণ করা, যে তার উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা। এই জন্যই কিন্তু আমরা বলছি কি খেয়াল করতে শ্রমিক শোষণ। আমাদের 16 নম্বর অধ্যায়, শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিষ্ণু করে তোলে। এর মূল কারণ হচ্ছে আধিপত্যতা, মানে আধিপত্য ভাব, একজন আরেকজনকে ডমিনেট করা। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি কত সালে হয়? 2010 সালে। জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা? এটা হবে 18 বছরের কম বয়সীরা। কোনটির মাধ্যমে সমাজে হিংসাত্মক কার্যক্রম রোধ করা যায়? সচেতনতা সৃষ্টি দ্বারা। কোন সালে বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন ছুটি 6 মাস ঘোষণা করেন? 2011 সালে। সাম্প্রতিক সময় বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা কোনটি? যৌন হয়রানি করা। শিশু এবং নারীর প্রতি নির্যাতনের জন্য সর্বনিম্ন শাস্তি কত বছর? সর্বনিম্ন হচ্ছে 2 বছর। এইচআইভির সুপ্তিকাল কত মাস? 6 থেকে 7 মাস। এইডস রোগের প্রতি আমাদের করণীয় কি? সহানুভূতি প্রকাশ করা। এইডস কেন হয়? এইচআইভি ভাইরাস আক্রান্ত করলে। বিশ্বে প্রথম এইডস আইভি রোগী ধরা পড়ে কোন সালে? 1981 সালে। মিলিট্যান্ট মানে সৈনিক হিসেবে কাজ করা
শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। তাহলে মিলিট্যান্ট মানে হচ্ছে সৈনিক হিসেবে কাজ করা। মিলিট্যান্ট শব্দের অর্থ এটা আসছে ল্যাটিন শব্দ থেকে। সমাজে নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী সংস্কৃতির পরিপন্থী কর্মকাণ্ড, অপসংস্কৃতির অনুপ্রবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, অস্থিতিশীলতা, স্থিতিশীলতা না, অস্থিতিশীলতা। নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপের কারণ হলো প্রেম নিবেদন, হ্যাঁ। অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান, এটাও হয়। সহানুভূতি হলে তার অ্যাসিড নিক্ষেপ করতো না। এটা তো কমন পড়লে কি না পড়লে কি আমরা এমনি অ্যান্সার করতে পারবো। ডাম্বেল আমিনাকে অ্যাসিড নিক্ষেপ করে, ফলে আমিনার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। অ্যাসিড নিক্ষেপের জন্য ডাম্বেলের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 1,00,000 টাকার অর্থদণ্ড, 7 বছর সশ্রম কারাদণ্ড। একবারে আমরা দেখতেই পাচ্ছি 1 আর 2 হবে। বাংলাদেশে মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ কি? এগুলো আমরা কমন না পড়ে বুঝতে পারবো। ট্রাফিক আইন মেনে চলে, ট্রাফিক আইন মেনে চলে তার দুর্ঘটনা হয় না। দুর্নীতি উচ্ছেদ করা সম্ভব ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, আইনের শাসন প্রতিষ্ঠা করে সামাজিক আন্দোলন গড়ে তোলে। 3টাই আমাদের সঠিক হচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি মিসেস জারা রহমান একটি সরকারি অফিসের কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের 11 জানুয়ারি 2011 সালের প্রকাশিত গ্যাজেটের ভিত্তিতে 6 মাসের ছুটি ভোগ করেন। 6 মাসের ছুটি ভোগ করা মানে হচ্ছে মাতৃত্বকালীন। সরকারের উক্ত ছুটি মঞ্জুরের মূল উদ্দেশ্য কি? নিরাপদ প্রসূতি সেবা নিশ্চিত করা, না শিশুকে অপুষ্টিকর হাত থেকে রক্ষা করা, শিশুদের জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করা। এরপরে আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাই। দেশে ফেরার 8 থেকে 9 মাস পরে জয়নাল অসুস্থ হয়ে পড়ে। সার্বক্ষণিক জ্বর এবং ডায়রিয়া, শুকনো কাশি, শ্বাসকষ্ট, বগলে ব্যথা। ডাক্তার তাকে পুষ্টিকর খাবার খেতে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে বললেন। জয়নালে কী ধরনের সমস্যা হয়েছে বলে তোমার ধারণা? বলছে ধ্বংসাত্মক ব্যাধি, যেটা আমরা এইডস বলতে পারি। জয়নালের মতো সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? ধর্মীয় অনুশাসন মেনে চলা, সকলের সচেতন হওয়া, সামাজিক আচরণ করা। এটা হবে 1, 2, 3।